ওয়েলকাম টু ইউ অল। আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে ক্লাস 10-এর যে লেসন 2 আছে ফেবল কবিতাটা, রালফ ওয়ালডো ইমারসনের লেখা এই কবিতাটা আজ আমরা পড়ব। ঠিক আছে, তোমরা যে যার টেক্সট বইটা হাতে নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। কবিতার শুরুতে দেখো যে টাইটেলটা আছে ফেবল, তাহলে ফেবল সম্পর্কে একটু আমরা ধারণা করে নিই। হোয়াট ইজ ফেবল? Fable is a short story mainly consisting of animal characters. There may be unanimate characters, অন্যান্য অজীবীয় কোনো চরিত্র থাকতে পারে, and that has or that imparts a moral at the end, যেটা গল্পের শেষে একটা নীতি কথা প্রদান করে বা দেয়, এটাকে আমরা ফেবল বলবো। তো এই ফেবল কবিতাটা, যার আরেকটা নামেও প্রকাশিত হয়েছিল কবিতাটা, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, এই নামে প্রকাশিত হয়েছিল। এটা লেখা হয়েছিল, ইট ওয়াজ রিটেন ইন 1846 ডিউরিং দ্য আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট। অর্থাৎ আমেরিকাতে যে ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট হয়েছিল, ট্রান্সেন্ডেন্ট করা মানে উদ্বর্তন করা, ইভলিউট করা, অর্থাৎ কোনো একটা বিশেষ ভাবনার থেকে আরো ঊর্ধ্বে যাওয়া। এই সমস্যাগুলো তো আমি বারবারই বলেছি যে সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কারণ সচেতন কবি যারা বা লেখক, তারা সমাজের বিভিন্ন প্রেক্ষিতে যখন ক্লান্তি বোধ করেছেন, সেই সমাজের যে প্রবাহ চলছে তার থেকে নতুন কোনো পথকে খোঁজার চেষ্টা করেছেন। এটা বারবারই ঘটেছে। বিভিন্ন যে হিস্টোরিক্যাল মুভমেন্টগুলো যদি তোমরা দেখো, সেখানেও দেখতে পাবে। তো এইটা সেই সময় লেখা হয়েছিল, ফেবল কবিতাটা 1846-এ। This poem has a message of equality, এবং সেই সময়ে এই একটা সাম্যের চিন্তা ভাবনা, কারণ সাম্যের সংকট ছিল, এটা তো বারবার পৃথিবীতে এসেছে, কিছুদিন হয়েছে, কিছুদিন স্থিত হয়েছে, আবার উদ্ভব হয়েছে, এরকম বারবারই এসেছে এগুলো। কারণ সমস্ত পৃথিবী যা কিছু ঘটনা বলো, যা কিছু সব মানব মস্তিষ্ক থেকে সব প্রসূত, মানব মস্তিষ্ক থেকে পৃথিবীর এই হয়, আমরা বলি সবই তো আমাদের মস্তিষ্ক থেকে প্রসূত। আমরা যেমন ভেবেছি পৃথিবীকে, ভেবে আমরা যেমন মানসিকতা তৈরি করেছি, পৃথিবীর অবস্থাও তেমনি হয়েছে। কোথাও যুদ্ধ, কোথাও হাহাকার, কোথাও দারিদ্র, কোথাও নৃশংসতা, যাই বলো সব মানব মস্তিষ্ক এবং মানব মন থেকে সৃষ্ট। ফলে আমরাই দায়ী, পৃথিবীর যা ভালো মন্দ যা কিছু হয়েছে তার জন্য আমরাই দায়ী। তো সেই সময়ও কিন্তু এরকম একটা সেন্স অফ ইকুয়ালিটি বা সাম্যবোধ এর জন্ম হয়েছিল। সমতা কিভাবে আনা যায়? Actually, the poem reflects on the relationship between the nature world and the human beings. অর্থাৎ এই যে আমাদের যে প্রাকৃতিক জগৎ, তার সঙ্গে মনুষ্য জাতির কি সম্পর্ক, এইটার উপরই মূলত কবিতাটা প্রতিফলন ঘটাচ্ছে। এর মধ্যে দুটো ইমেজকে ব্যবহার করেছেন কবি, একটা স্কোয়ারেল, একটা মাউন্টেন। এই দুটো ইমেজকে ব্যবহার করে এইটা দেখাতে চেয়েছেন যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য নেচার ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান বিংস। আর এই যে একটু আগে বললাম যে এখানে একটা ইকুয়ালিটি, মেসেজ অফ ইকুয়ালিটি আছে, তাহলে সেই থিম অফ মেসেজ বা থিম অফ ইকুয়ালিটি বা মেসেজ অফ ইকুয়ালিটি, এটা একটা ক্লিয়ার এক্সচেঞ্জের মধ্যে দিয়ে, এক্সচেঞ্জ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, এই দুজনের মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে এই সাম্যের যে ভাবনা, সাম্যের বিষয়বস্তু, এটাকে কবি তুলে ধরার চেষ্টা করেছেন। এর মধ্যে একটা দার্শনিক গভীরতা আছে, ফিলোসফিক্যাল ডেপথ আছে।
অ্যান্ড হোয়াট ইজ ইট? এটা কি তাহলে? আমরা প্রত্যেকেই ঈশ্বর সৃষ্ট, আমরা যে জীবেরা আছি, আমরা প্রত্যেকেই কিন্তু কেউই পারফেক্ট নই, কেউই কমপ্লিট নই। আমাদের কোনো জায়গায় দক্ষতা আছে, আবার কোনো জায়গায় আমার নেই, আরেকজনের আছে। অতএব যদি পৃথিবীতে আমরা সাম্যকে সত্যিই সৃষ্টি করতে চাই, যদিও আমার এই ভাবনাগুলো হয়তো ইউরোপিয়ান থট বলে মনে হবে, ইউটোপিয়া শব্দটা ব্যবহার করেছিলেন টমাস মুর 16th সেঞ্চুরিতে। এই ইউটোপিয়া বা কাল্পনিক জগৎ বলেই মনে হবে, কারণ পৃথিবীতে সেই সাম্য কিছু সময়ের জন্য এলেও চিরস্থায়ী কোনোদিনই হবে না। কারণ আমি আগেই বলেছি, মানব মন, মানব মস্তিষ্ক থেকে সবকিছু প্রসূত। তো আমরা যে ভাবে পৃথিবীতে এসেছি, ঈশ্বর সৃষ্ট, আমরা পরমাত্মার অংশ। আমরা সেই একেবারে ক্ষুদ্র জীব থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকলে কিন্তু কেউই পূর্ণ হয়ে আসেনি। কারুর কোনো গুণ আছে, কারুর আবার আর একটা গুণ নেই। কারুর এই একটা কাজ করবার ক্ষমতা আছে, আর একটাতে সে অক্ষম। এরকম ভাবে আমরা এসেছি। অতএব আমরা সত্যি বলতে একে অপরের পরিপূরক। সেই ভাবনাটা এখানে তুলে ধরা হয়েছে, একটা থিম অফ ইকুয়ালিটি, সাম্য। এখানে দুটো ক্যারেক্টারকে নিয়ে এসেছেন কবি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। তাদের একটা কথোপকথন ধর্মী, একটা কনভারসেশনাল স্টাইলে এটা তৈরি হয়েছে কবিতাটা। তা কবিতা বা কবি সম্পর্কে বইয়ে যে লেখা আছে সেটা একবার পড়ি। রালফ ওয়াল্ডো ইমারসন, born in 1803 and died in 1882, was an American essayist, lecturer and poet. His famous poems include Concord Hymn and Brahma. আর কবিতা সম্পর্কে যেটা বলা আছে সেটা তোমরা বইয়ে পাবে, সেটা আমি একবার বলি। The poem describes a conversation between the squirrel and the mountain. এই কবিতাটা বর্ণনা করে একটি কথোপকথন একটি পাহাড় এবং একটি কাঠবেড়ালির মধ্যে। The squirrel points out that, অর্থাৎ কাঠবেড়ালি দেখিয়ে দেয়, in this world every being, living or non-living, এই পৃথিবীতে সে জীবিত হোক বা অজীবিত হোক, জীবীয় হোক বা অজীবীয় বস্তু হোক, প্রত্যেকটি বিগ অর স্মল, ছোট হোক বা বড় হোক, have their individual reasons for existence. তাদের প্রত্যেকের এই পৃথিবীতে অস্তিত্বের জন্য একদম ব্যক্তিগত সব কারণ আছে। প্রত্যেকে তাদের বিশেষ কারণে তৈরি, সবাইকে নিয়ে পৃথিবী তৈরি। ছোট্ট পিঁপড়ে, তারও দাম আছে, তারও দরকার আছে, কেঁচো, তারও দরকার আছে, আমরা জানি এগুলো। ঠিক আছে, পিঁপড়ে তো কত সংবদ্ধ, কত ডিসিপ্লিন ওরা। আমি ও পিঁপড়েদেরকে সব লক্ষ্য করি, ওদের কাণ্ড কারখানা, এত ডিসিপ্লিন, এত পরিশ্রমী ওরা, এবং এত ভার বহন করতে পারে ওদের। এবং আমি তো দেখি যে পৃথিবীর অন্যান্য প্রাণীদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। তো প্রত্যেকের একটা ছোট্ট জীব, তারও পৃথিবীতে মূল্য হয়, প্রত্যেকের মূল্য আছে, শুধু আমরা নই, প্রত্যেকের মূল্য আছে। এবং সেই প্রত্যেকটি প্রাণীকে আমাদেরকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, এবং প্রত্যেকেরই কিছু না কিছু প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে সম্মান করতে হবে। আমি এটা পারি বলে আমি পারি আর কেউ পারে না, বা তাহলে আমি কি সব পারি? আমিও তো সব পারি না তো। অর্থাৎ এইটা খেয়াল করতে হবে। এই একটা দারুণ মেসেজ, থিম অফ ইকুয়ালিটি কবি আমাদেরকে দিচ্ছেন। কবিতায় যাই। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ার্রেল। পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হয়ে গেল। কেন? দ্য ফর্মার কল্ড দ্য লেটার। ফর্মার মানে আগের যে, মানে আগে বলতে মাউন্টেনের কথা বলা হয়েছে, মাউন্টেন তাহলে ফর্মার। আর দ্য লেটার, লেটার মানে পরবর্তী জন। ঠিক আছে, লেটার মানে পরবর্তী জন, পরবর্তী কোনো ঘটনা। লেটার মানে পরবর্তী। ঠিক আছে, লেট থেকে আসে, লেটার, লেটেস্ট, ওটা আলাদা, ওটা অ্যাডভার্ব, এটা নাউন। লেটার বলতে পরবর্তী জনকে বলছে। দ্য লেটার অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, অর্থাৎ প্রথম জন পাহাড়, পরের জন
অর্থাৎ কাঠবেড়ালিকে বললো, ডাকলো বা অভিহিত করলো লিটল প্রিগ বলে। প্রিগ মানে কি? প্রিগ মিনস ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স, যে একটা রূপ ধারণ করে যেন সে মরালি কারেক্ট, এমন একটা ভাব, যাকে বাংলায় নীতিবাগীশ বলে। ঠিক আছে, নীতিবাগীশ বা যে নীতিপরায়ণ, তাকে এই বলে সম্বোধন করলো, কাঠবেড়ালিকে লিটল প্রিগ বলে। বান অর্থাৎ কাঠবেড়ালি রিপ্লাইড, উত্তর দিচ্ছে, কি বলছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। But all sorts of things and weather must be taken together to make up a year and a sphere. অর্থাৎ তুমি নিঃসন্দেহে বড়, আমি অস্বীকার করছি না, তুমি আকৃতিতে অনেক বড়, কিন্তু একটা কথা মনে রেখো, সমস্ত ধরনের জিনিস, সমস্ত ধরনের আবহাওয়া, তাদেরকে একসঙ্গে করতে হবে। যদি একটা বছরকে তৈরি করতে হয়, যদি একটা গোলার্ধকে তৈরি করতে, গোলার্ধ বলতে আমাদের এই পৃথিবীকে কথা বলা হচ্ছে, সবাইকে লাগবে, সব কিছু লাগবে। একটা ঋতু কি সারা বছর থাকবে? না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত সবকিছু আসবে, বারবে, আবর্তিত হয়ে আসবে, তবেই তো ব্যালেন্সটা থাকবে। সকলের গুরুত্ব আছে, সবার। ঠিক আছে, আমরা গরমকালে গরম লাগছে বলে এই গরমটা না থাকলেই ভালো হতো, তা বললে হবে? গরমটারও প্রয়োজন আছে, কারণ গরম আছে বলে কতগুলো ফল পাকে। ঠিক আছে, গরম আছে বলে কতগুলো শস্যের উন্নতি হয়। অথচ সবার প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। আমাদের আসলে আমাদের সহনশীলতাটা বাড়াতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এটা স্কুইরেল বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। বলছে দেখো, এই যে আমি আমার একটা স্থান দখল করে আছি পৃথিবীতে, এতে কিন্তু আমার কোনো লজ্জা নেই, নো ডিসগ্রেস, নো সেম, লজ্জার কিছু নেই। প্রত্যেকের গুরুত্ব সমান, প্রত্যেকের অস্তিত্বের গুরুত্ব আছে। ঠিক আছে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতন বড় নাই বা হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি কি আমার মতো ছোট? তাই তুমি পাহাড়, তুমি কি ছোট হতে পারবে? পারবে না। তাহলে আমারও ছোট হওয়ার দরকার আছে, তোমারও বড় হওয়ার দরকার আছে। তুমি বড় বলো বড়, আবার কোনো জায়গায় ছোটেরও প্রয়োজন আছে। কোনো একটা জায়গা হয়তো সেখানে খুব ছোট্ট একটি আকৃতি কারোকে প্রবেশ করাতে হবে, তাহলে সেখানে গিয়ে একটা বড় আকৃতি কেউ প্রবেশ করতে পারবে? পারবে না। প্রত্যেকের গুরুত্ব আছে। একজন খুব লম্বা চড়া বলে সেই তাকে গুরুত্ব, যেই ছোট বেটে তাকে আমরা ঠাট্টা করবো না, সেই ছোট্ট এমন একটা কোনো জায়গা হতে আসতে পারে, সেই ছোট্ট লোকটা বা ছোট্ট সেই মানুষটাকে দিয়ে ওই কাজটা করানো যাবে, সে বড় চেহারা লোকটাকে ঢুকতেই পারবে না। পথে প্রত্যেকের গুরুত্ব আছে, নিজেকেও এইভাবে সম্মানটা করতে হয়। কখনো আমরা নিজের সম্পর্কে খারাপ বলবো না, আয়নায় দাঁড়িয়ে নিজের সম্পর্কে ভালোই বলবো, ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে তুমি আমাকে এত সুন্দর করে তৈরি করেছো, এত। ঠিক আছে, আমরা কখনো নিজের সম্পর্ক খারাপ বলে, আমার এই নাকটা খারাপ, আমার ওটা খারাপ, আমার হাইটটা একটু বড় হলে ভালো হতো। ঈশ্বর যা করে দিয়েছেন তাতে খুশি থাকা উচিত আমাদের, তাতেই আমাদের খুশি থাকা উচিত। ঠিক আছে, অ্যান্ড নট হাফস্রো স্প্রাই, আমি যেমন ভাইব্র্যান্ট, আমি যেমন প্রাচুর্যপূর্ণ, শক্তিতে ভরপুর, তুমি কি তাই? তুমি তো আমার মতো ভাইব্র্যান্ট হতে, আমার মতো স্প্রাই হতে পারবে না, আমার মতো প্রাণবন্ত হতে পারবে না। তুমি তুমি তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, পারবে? তুমিও পারবে না। আবার আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কোরেল ট্র্যাক। দেখো, স্কোরেল কিন্তু বলছে যে আমি কিন্তু অস্বীকার করি না যে তুমি কাঠবিড়ালিদের জন্য সুন্দর পথ তৈরি করে দিয়েছো, কারণ তোমাকে, তোমার বুক ভেদ করেই কাঠবিড়ালিরা পথ তৈরি করে নেয়, আমি অস্বীকার করছি না। কিন্তু মনে রাখো, ট্যালেন্টস ডিফার, অর্থাৎ প্রতিভা তারতম্য আছে। প্রতিভা মানে কোনো একটা জায়গাকেও মানে সেটাই প্রতিভা। আমরা যেমন সমাজেও কিছু ক্ষেত্রে কতগুলো জায়গাকে বেঁধে দিই, এই যে একটা পড়াশোনা করলো, রেজাল্ট করলো, অমুক হলো, একটা জয়েন করলো, ইঞ্জিনিয়ারিং পেলো, ডাক্তারি পেলো, অমুক করলো, সেই হচ্ছে প্রতিভাবান, আর কেউ প্রতিভাবান নয়। যে যে ওই মানুষটা আমি দেখি রবীন্দ্রসদনের সামনে রাস্তায় বসে বাঁশ দিয়ে এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস তৈরি করে, তার কি প্রতিভা নেই? সে কি সম্মানিত নন? তিনি কি তার সম্মানিত হওয়ার যোগ্য নন? তিনিও যোগ্য। প্রত্যেকের গুণ আছে, কিছু না কিছু গুণ থাকেই। আসল কথা, আমরা ওই যে বললাম কতগুলো প্যারামিটারে মানুষকে মাপি, এই এই হলে এই সেই প্রতিভাবান, সেই সবকিছু না, তা নয়। অনেক ধরনের জিনিস থাকে।
আসলে এই এই ভাবনাগুলো থেকে মানে খুব কি বলবো, খুব ট্র্যাডিশনাল একটা প্রথাগত ভাবনাগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। এগুলো আমাদের তৈরি হয়ে গেছে, বংশ পরম্পরা এই ভাবনাগুলোই চলছে যে এটাই সফলতা জীবনের। সফলতা অনেক দিক আছে। তো দেখো কি বলছে, ট্যালেন্টস ডিফার্স, অর্থাৎ প্রতিভাও কিন্তু তারতম্য আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অল ইজ ওয়েল, এই কথাটা 3 ইডিয়টস সিনেমাতে ব্যবহার হয়েছিল। অল ইজ ওয়েল, সব ভালো। ভালো যদি ভাবি, আমাদের ভাবনাতেই ভালো মন্দ তৈরি হয়। ঠিক আছে, আমার ভালোতেই ভাবনা বা মন্দ তৈরি হয়। তো যেমন ভাববো আমার কাছে তেমনি ভাবেই কোনো একটা জিনিস প্রতিভাত হবে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ওয়াইজলি পুট বলতে ঈশ্বরের কথা বলছেন। তিনি খুব প্রজ্ঞার সঙ্গেই আমাদেরকে পৃথিবীতে এনেছেন, ঠিক ব্যালেন্স করে এনেছেন। দেখো এত সুন্দর বাস্তুতন্ত্র কে করে দিয়েছেন, কে করেছে? ঠিক প্রাণীদের মধ্যে দিয়ে ঠিক বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, সুন্দর ইকোসিস্টেমে চলছে। এখন আমরা আধুনিকতার ফলে সবকিছুকে নষ্ট করে ফেলছি, সেটা অন্য কথা, কিন্তু ঈশ্বর সুন্দরভাবে আমাকে সৃষ্টি করেছেন। আমি তো সত্যি কথা বলতে আমার এই মানব দেহের কথা ভাবি, এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের ভেতরের সমস্ত, মানে কি সুন্দর করে সাজানো সব আমাদের, তাই না? মাতৃগর্ভ থেকে জন্ম, আস্তে আস্তে বড় হয়ে আমাদের জন্ম হয়, কি সুন্দরভাবে সব তৈরি হচ্ছে, ভাবলেই অবাক লাগে। আমার তো অবাক লাগে। বিজ্ঞান হয়তো তার বিভিন্ন ব্যাখ্যা দেবে, কিন্তু তার অ্যারেঞ্জমেন্টটা কে করে দিচ্ছে? সেই তো, ঠিক আছে, সেই ঈশ্বর, সেই পরমেশ্বর। তিনি প্রজ্ঞার সঙ্গে কিন্তু পৃথিবীতে সবকিছুকে স্থাপন করেছেন। কারণ উপনিষদও কিন্তু বলছেন যে আনন্দেহি কেবলম আনন্দে। ঈশ্বর কিন্তু তার আনন্দের জন্যই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আমরা মনুষ্য জাতি আমাদের নিজেদের স্বার্থ পোষাতে গিয়ে পৃথিবীর বিভিন্ন কিছুকে খারাপ জায়গা তৈরি করছি, যেমন এখন চলছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এরকম গোটা পৃথিবী জুড়েই চলছে। ফলে আমরা তৈরি করছি, ঈশ্বর কিন্তু সুন্দরভাবেই আমাদেরকে তৈরি করেছেন। তিনি আমাদেরকে ভালো করেই দেখতে চেয়েছিলেন, হয়তো তিনি এখন নিজে কষ্ট বোধ করছেন। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে বন বইতে না পারি, জঙ্গল বইতে না পারি, আমি পারবো না। তুমি যেমন তোমার গোটা পিঠ জুড়ে তুমি জঙ্গলকে বয়ে বেড়া, তোমার মধ্যে প্রচুর জঙ্গল ইত্যাদি আছে, সেটা যেমন আমি পারবো না। আবার দেখো একটা কথা ভেবে, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমি কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না, এটা মনে রেখো। পারবে? পাহাড়কে দিলে পারবে? অতএব প্রত্যেকের গুরুত্ব আছে এই পৃথিবীতে, প্রত্যেকের, কেউ ছোট নয়, কাউকে ছোট করা উচিত নয়, কোনো মানুষকে কেন প্রাণীকেও নয়, কাউকে ছোট করা। প্রত্যেকের মধ্যে ঈশ্বরীয় সত্তা আছে, অতএব তাকে সম্মান করা উচিত বলে আমি মনে করি। যারা করে না, আমি তাদের উপরে খুব ক্ষুব্ধ হয়ে যাই, তখনই আমার একটু রাগান্বিত রূপটা বেরিয়ে আসে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকের উচিত একে শুদ্ধ করা। ঠিক আছে, কবিতাটাকে ভালো করে পড়বে। শোনো, কতগুলো প্রশ্ন উত্তর মুখস্থ করলাম ওটা কোনো কথা না, কবিতাটাকে নিখুঁত করে পড়বে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবে কমেন্টে, এইটাকে ভালো করে, তাহলে তুমি যে কোনো উত্তরই লিখতে পারবে। আমরা টেক্সটটাকেই ভালো করে পড়ি না, না পড়ে কোথায় প্রশ্ন উত্তর দেওয়া হবে, প্রশ্ন উত্তর কোথায় দিয়ে পাবো আমরা? ঠিক আছে, ওই প্রশ্ন উত্তর পড়ে কিছু হবে না, টেক্সটটাকে ভালো করে পড়ো, তুমি নিজেই যে কোনো উত্তর লিখতে পারবে। ঠিক আছে, ক্লাস শেষ করলাম, গুড বাই।